নমস্কার, দেখছেন এনকে টিভি বাংলা। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সন্ধ্যায় এই সময়ে। আসুন আজ সন্ধ্যায় একটু দেশের সংসদের দিকে চোখ ফেরানো যাক। অকারণে নয়, বরং সেখানে এমন কিছু ঘটছে যে সেদিকে নজর দেওয়া ছাড়া এই মুহূর্তে উপায় নেই। আজ ছিল সংসদের শীতকালীন অধিবেশনের 12তম দিন। কি ঘটেছে? আসলে নজর দিতে হচ্ছে কারণ সেখানে কিছুই ঘটছে না। সংসদে নির্ধারিত হয় আগামী দিনে দেশ কোন পথে চলবে তার ব্যাকরণ, অথচ গত 12 দিন শুধু ক্ষোভ, বিক্ষোভ আর হট্টগোলে সেখানে বিশেষ কোনো কাজই হয়নি। আর এই জন্য সরকার পক্ষ বলছে বিরোধীরা ইচ্ছে করে সংসদ রোজ ভণ্ডুল করে দিচ্ছে, আর বিরোধীরা বলছে সরকারি দল অর্থাৎ বিজেপি তাদের জন্য অস্বস্তিকর বিষয়ে যাতে বিরোধীরা তুলতে না পারে সেজন্য চক্রান্ত করে এমন পরিস্থিতি তৈরি করছে। তবে এর মধ্যেই নজরে পড়ার মতো কিছু বিষয় অবশ্যই রয়েছে এবারের সংসদীয় অধিবেশনে। তা হলো অভিযোগ এবং পাল্টা অভিযোগে বিজেপি এবং কংগ্রেসের একে অপরের দিকে আঙুল তোলার বিষয় এগুলো। রাহুল গান্ধী অনেকদিন ধরেই আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব, আর সংসদের অধিবেশন শুরুর ঠিক আগেই আমেরিকান কোর্টে আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ সামনে আসায় কংগ্রেস যে এই ইস্যু নিয়ে বিজেপিকে বিঁধবে তা মোটামুটি জানাই ছিল। কিন্তু অধিবেশন শুরু হতেই বিজেপি বের করেছে তাদের তুরুপের তাস। তাদের অভিযোগ এক কাঠি সরেস। তারা বলছেন এক আমেরিকান ব্যবসায়ীর ভারত বিরোধী কার্যকলাপে সরাসরি যোগ রয়েছে এক কংগ্রেস সাংসদের। প্রথমে এননিমাসলি বললেও পরে সেই সাংসদের নাম নিতে শুরু করেছেন তারা, আর বলা বাহুল্য সেটা একেবারে সরাসরি গান্ধী পরিবারের বিরুদ্ধে যাচ্ছে। এমনিতেই ইন্ডিয়া জোটের মধ্যেও কংগ্রেসের ওপর চাপ বাড়ছে নেতৃত্বের প্রশ্নে। একের পর এক প্রবীণ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সমর্থন নিয়ে যাচ্ছেন, ঝুঁকছেন। সংসদে অন্য মাত্রা যোগ হয়েছে যখন বিরোধী ইন্ডিয়া জোট অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে রাজ্যসভার মাননীয় চেয়ারম্যান জগদীপ ধনকরের বিরুদ্ধে। ভারতের সংসদীয় ইতিহাসে এমন নজির দ্বিতীয়টি নেই। বিরোধীরা রাজ্যসভায় চেয়ারম্যান পদ থেকে ধনকরের অপসারণ চাইছেন, কারণ তাদের অভিযোগ ধনকর পক্ষপাত দুষ্ট। সব মিলিয়ে জটাইর ভাষায় বললে সংসদ সরগরম। আর এ নিয়েই আজ আমাদের এই সন্ধ্যায় আলোচনা বিতর্ক। আমি প্রথমে আপনাদের আজকের পরিস্থিতি দেখিয়ে নিয়ে 12তম দিন সংসদের অধিবেশনে প্রায় কোনো কাজই হয়নি, অথচ এইবারের এই শীতকালীন অধিবেশনে বেশ কটি গুরুত্বপূর্ণ বিল আসার কথা এবং সেই বিলগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা। তার মধ্যে এক দেশ এক ভোট বিল পর্যন্ত নাকি থাকতে পারে বলে শোনা যাচ্ছিল, কিন্তু এখন অবধি যা পরিস্থিতি তাতে সংসদে বিজনেস চালু করা কবে যাবে বলা যাচ্ছে না। আর আজ রাজ্যসভার মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন জমা দিয়েছে ইন্ডিয়া জোট, এবং সেখানে ইন্ডিয়া জোটের সমস্ত দল স্বাক্ষর করেছে। ফলে পুরো পরিস্থিতিটাই একটু অন্যরকম হয়ে গেছে। দেখে নিন আজকে শেষ দফায় সংসদ যতক্ষণ চলেছে কি ছবি ছিল, এবং ঠিক তারপরে সাংসদরা বেরিয়ে বিভিন্ন দলের সাংসদরা কি প্রতিক্রিয়া দিয়েছেন। মঙ্গলবারও শাসক বিরোধী তরজায় উত্তাল রাজ্যসভা। এরই মধ্যে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধী ইন্ডিয়া ব্লক। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেছেন 72 বছরের সংসদের ইতিহাসে এই প্রথম রাজ্যসভা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। এতেই প্রমাণিত পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। 72 सालों में विपक्ष की पार्टियों ने राज्यसभा में चेयरमैन साहब को लेकर एक प्रस्ताव मोशन सबमिट किया है। ये दर्शाता है कि स्थिति कितनी बिगड़ गई है। आप सदन को चलने दीजिए, अपनी बात उठाइए, जनता की समस्या को समझिए, लेकिन क्या मतलब है इसका? रोज कुछ ना कुछ, तो ये बहुत पीड़ादायक है। हम इसकी भर्त्सना करते हैं। অনাস্থা প্রস্তাবে 50 জনেরও বেশি সাংসদের সই রয়েছে। তৃণমূলের হয়ে অনাস্থায় সই করেছেন সাগরিকা ঘোষ, নদিমুল হক। সংখ্যার বিচারে ইন্ডিয়ার এককভাবে ধনকরের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ মত তৈরি সম্ভব নয়। তারপরেও ধনকরের বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ অনাস্থা প্রস্তাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। सभा चलाया है, सदन चलाया है, और खास तौर से कल जो देखने को मिला हमें मजबूर कर दिया। सारे इंडिया पार्टी, सारे के सारे इंडिया पार्टी सभी ने हस्ताक्षर किया है इस अविश्वास प्रस्ताव पर। कोई भी पार्टी छोटी नहीं है। Congress has walked out of the Rajya Sabha in pursuit of our constitutional rights, in order to protect constitutional parliamentary democracy. We have given in our resolution of no confidence. हमारे पास पूरा बहुमत है,
एनडीए सरकार के पास पूरा संख्या है और सदन के पूरे मेजॉरिटी मेंबर्स उपराष्ट्रपति जी को ऊपर में पूरा भरोसा है। हेड चढ़ गए। एक तरफ विपक्षी पार्टियां लगातार सदन के भीतर हंगामा कर रही हैं और अदानी के मुद्दे पर जांच की मांग कर रही हैं। दूसरी तरफ सत्ताधारी पार्टी के जो सांसद हैं वो भी सदन में इस बात को जोर शोर से उठा रहे हैं कि जो सोनिया गांधी हैं उनके जो संबंध हैं वो जो बिजनेसमैन हैं जॉर्ज सोरेस उनको लेकर उनके संबंध हैं। আদানি ইস্যুতে সোচ্চার বিরোধীরা, সংসদে আলোচনা চান তারা। অন্যদিকে সোরাস ইস্যুতে পাল্টা সুর চড়াচ্ছে শাসক দল। এ নিয়ে সংসদে আলোচনা চায় তারা। দুপক্ষেই তরজায় সংসদীয় অচল। এখনো হয়নি কোনো গুরুত্বপূর্ণ কাজ, পাশ হয়নি কোনো বিলও। Government is not a weak government. We have numbers. The government business can be passed through. To serve the nation, we have to make parliament function. And if there are important businesses, bills, which are required to be passed, we will do it because we have majority. कि अध्यक्ष महोदय ने सदन की गरिमा की बात की और जब प्रश्नकाल शुरू हुआ तो सत्ता पक्ष के सदस्य खड़े होकर उन्होंने एक बहाना दिया कि सदन स्थगित हो। সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না রাহুল গান্ধী, এমনকি তিনি সংসদীয় প্রথার কোনো নিয়মের পালন করেন না। মঙ্গলবার এভাবেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। Many MPs from Congress party also, in fact the entire Congress party in Rajya Sabha are looking for debate and discussion in the House. It is only Rahul Gandhi who doesn't want to take part in the parliamentary proceeding. Probably Rahul Gandhi doesn't believe in parliamentary democracy. डर रहे हैं अडानी जी पे बहस करने से, डरते हैं, जानते हैं कि ये चर्चा नहीं कर सकते क्योंकि सारी बातें सामने आ जाएंगी और छुप रहे हैं। और मुझे ताज्जुब होता है, मैं तो नहीं हूँ संसद में, आज तक प्रधानमंत्री जी आए ही नहीं है। सत्र के मेरे ख्याल से 10 दिन तो हो गए होंगे, दिखते ही नहीं है यहाँ। ताज्जुब की बात। लगातार उनका सहयोग कर रही हैं। वहीं अब देखना होगा कि आखिर कब सत्ताधारी पार्टी के सांसदों और विपक्षी सांसदों के बीच में आम सहमति बन पाती है और सदन के भीतर सकारात्मक चर्चा हो पाती है। नई दिल्ली से कैमरामैन विजयन के साथ मनीष शुक्ला, एनके टीवी। আসুন আগে আমাদের আজকের অতিথিদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমরা অনেকগুলো ভাগে আজকের আলোচনা করব। আমার প্রথমে যে বক্তব্য আপনাদের সামনে রেখেছি তা থেকে এটা স্পষ্ট হয়েছে, সবথেকে বড় নজিরবিহীন ঘটনা রাজ্যসভার মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে নো কনফিডেন্স। ন্যাচারালি আমাদের আলোচনা সেখান থেকে শুরু হবে, কিন্তু সেখান থেকে আমরা যাব কেন সংসদীয় অধিবেশনে রোজ কোনো বিজনেস হচ্ছে না, পুরো ভন্ডুল হয়ে যাচ্ছে, কার দায়? বিজেপি বলছে এটা দায় হচ্ছে নিতে হবে ইন্ডিয়া জোটকে, প্রধানত কংগ্রেসকে, আর পাল্টা বিরোধীরা বলছে না এর দায় বিজেপি, তারা চাইছে না এই আলোচনা হোক। আপনাদের আমরা শোনালাম পুরো রিপোর্ট এবং শেষে কংগ্রেসের ওই যে বললাম ইন্ডিয়া জোটের ভেতরে চাপ, সেটা নিয়ে আমরা কথা বলবো। আজ লালু প্রসাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেছেন, ন্যাচারালি জাতীয় রাজনীতিতে এটা নিয়েও হইচই হচ্ছে। আমার সঙ্গে যারা আজ টেবিলে রয়েছেন, একদম ডান দিক থেকে শুরু করি, শুভাশিস ভট্টাচার্য প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আজ এই টেবিলে আমাদের সঙ্গে রয়েছেন। তারপরে রয়েছেন ভারতীয় জনতা পার্টির স্নেহায়ন সরকার এবং তারপরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন আজ সন্দীপন সাহা। আমি স্নেহায়ন আপনাকে দিয়ে শুরু করব, তার কারণ রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে বিরোধীদের নো কনফিডেন্স এবং সেখানে মূলত তাদের অভিযোগ যে রাজ্যসভার চেয়ারম্যান তিনি পক্ষপাত দুষ্ট। ভারতীয় সংসদের ইতিহাসের নজির নেই, এই দায় নিতে হচ্ছে বিজেপিকে, কেন্দ্রীয় সরকারকে। দেখুন, একটা কথা আছে না বাংলায়, যার 8-এ হয় না তার 80-তেও হয় না। সেরকম নিজের ভুলগুলো থেকে কংগ্রেস জীবনে কোনোদিন শিক্ষা নেবে না। 2024 জেনারেল ইলেকশনে এটা তো সত্যি যে কংগ্রেস কিছুটা হলেও বেশি ম্যান্ডেট পেয়েছিল, কিন্তু তার পরবর্তী সময়ে কংগ্রেস বারংবার মানুষের যে ইস্যুগুলো সেগুলোকে সামনে তুলে না এনে কতগুলো নন ইস্যুকে নিয়ে বারবার চিৎকার চেঁচামেচি করে গেছে। তাদের এখন মেন টপিক হচ্ছে গিয়ে আদানি। এই যে প্রিয়াঙ্কা গান্ধী বলছে না আদানিকে নিয়ে পালিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী জবাব দিচ্ছে না, আদানি নিয়ে ডিসকাশন হোক না, ডিসকাশনে উনি অ্যান্সার দেবেন তো। 2009 সালে আমি এই বিষয়ে আসবো স্নেহায়ন, এটা আমার পয়েন্ট নাম্বার 2, যে কংগ্রেস যেটা বলছে সেটা ঠিক না, বিজেপি যেটা বলছে সেটা ঠিক, কিন্তু পয়েন্ট নাম্বার 1 ইমপিচমেন্ট বা নো কনফিডেন্স মোশন রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে, মূলত তারা বলতে চাইছেন রাজ্যসভার চেয়ারম্যান পক্ষপাত দুষ্ট, তিনি বিজেপির হয়ে পক্ষপাত করছেন রাজ্যসভার ভেতরে। এইরকম অভিযোগ এর আগে আমরা শুনিনি সংসদে।
না, তার একটা স্পেসিফিক কারণ আছে, আমি সেই কারণটাতেই আসছিলাম। বিষয়টা হচ্ছে যে লাস্ট কালকে একটা ঘটনা ঘটে, ঠিক আছে? কালকে বিজেপির তরফ থেকে একটা অভিযোগ আনা হয়, যেটা নিয়ে চাওয়া হয় যে সংসদে আলোচনা হবে। সেটা হচ্ছে যে একজন আমেরিকান বিজনেসম্যান যার নাম জর্জ সোরস এবং তার ইনভলভমেন্ট ভারতীয় পলিটিক্সে এবং স্পেসিফিক্যালি কংগ্রেসকে নিয়ে, এবং সেই যে আলোচনার বিষয়টা সেটা জগদীপ ধনখড় গ্রহণ করে নেয়। এবং এই যে মানে ওই যে জর্জ সোরস, যিনি মানে এখন কংগ্রেসের কাছে প্রভু হয়ে গেছেন, এখন তাকে নিয়ে যখন ডিসকাশন হবে, এখন তার লিঙ্ক কেন আমেরিকায় যায় বারবার করে রাহুল গান্ধী, কেন এসপিজি ছাড়া বারবার করে উনি যান, এই যে তার যে মিডল ম্যান শ্যাম পিত্রদা, সে এত কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করার পরেও তাকে প্রথমে লোকসভার আগে আমি তাকে বহিষ্কার করলাম, লোকসভার পরে আবার তাকে দায়িত্বে ফিরিয়ে আনলাম। এই আলোচনাগুলো যখন সংসদে হবে তখন তো ভালো লাগবে না। জগদীপ ধনখড় অ্যালাউ করে দিয়েছে, ওই জন্য জগদীপ ধনখড়ের এগেইনস্টে এখন ইমপিচমেন্ট আনতে হবে। এখানে তো শুধু কংগ্রেস নয়, সেখানে ইন্ডিয়া জোটের সবাই স্বাক্ষর করেছেন। সন্দীপন, আপনাদের দলের থেকেও ওই নো কনফিডেন্স স্বাক্ষর করা হয়েছে। তার মানে এখানে তৃণমূল কংগ্রেসও মনে করছেন যে চেয়ারম্যান সঠিকভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন না। দেখুন, জগদীপ ধনখড় আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন। আমরা তখনও দেখেছি যে তিনি রাজ্যপাল কম, তিনি রাজ্যের সরকারের জন্য যন্ত্রণার কারণ ছিলেন, এটা জানি না। তিনি তখন বিজেপির পার্টি ম্যান হিসেবে কাজ করতেন। সে তো আপনারা বর্তমান রাজ্যপালকেও বলেছেন, একটা সময় রাজভবনকে তৃণমূলের পার্টি, কোনো বিজেপির পার্টি অফিস বলেছেন। বিজেপির নেতৃত্ব দেনেওয়ালা প্রথম লোক যিনি ছিলেন, প্রথম সারির, তিনি ছিলেন জগদীপ ধনখড়। আজ একইভাবে তার আচরণ সুলভ ব্যবহার তিনি রাজ্যসভাতেও করছেন, পক্ষপাত দুষ্ট হয়ে। তিনি আজকে যেই দল তাকে রাজ্যসভায় আজকে চেয়ারম্যান হিসেবে বসিয়েছে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে বসিয়েছে, আজকে তাকে ফেভার করে দেওয়ার মতো সব রকম সুযোগ করে দিচ্ছে জগদীপ ধনখড়। তাই জন্যে সকল বিরোধী দল মিলে তার ইমপিচমেন্ট, এটা সংসদীয় ইতিহাসে হয়নি। না, কংগ্রেসের কোনো একজন সাংসদ তিনি কোন মার্কিন ধনকুবেরের সঙ্গে মিলে ভারত বিরোধী কাজে যুক্ত আছেন, এরকম একটা অভিযোগকে পার্লামেন্টে বলতে দেওয়া, পার্লামেন্টে বা রাজ্যসভায় আলোচনার অংশ হিসেবে সেটাকে অ্যালাউ করা, এটাই কি অপরাধ জগদীপ ধনখড়ের? না, এ তো দেখছি, যা দেখা যাচ্ছে এইবার, এরা আদানি, এরা জর্জ সোরস, মানে দুজনে মিলেই পার্লামেন্ট চলতে দেব না। যেগুলো গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা নিয়ে আলোচনা হওয়া উচিত, এই ইস্যুতে আপনারা কংগ্রেসের সঙ্গে একই সঙ্গে স্বাক্ষর করেছেন। সম্বল নিয়ে আলোচনা হওয়া, ধনখড়ের বিরুদ্ধে তো আপনারা তো আদানি ইস্যুতে কংগ্রেসের সঙ্গে নেই। এর আগেও আপনারা জানিয়ে দিয়েছেন যে আপনারা মনে করেন আলোচনা হওয়া উচিত, এবং আরো অন্য অনেক ইস্যু আছে যে ইস্যু নিয়ে আপনারা প্রশ্ন তুলতে চান সংসদে। কিন্তু তারপরেও যখন জগদীপ ধনখড়ের বিরুদ্ধে নো কনফিডেন্স আপনারা স্বাক্ষর করেছেন, সেখানে আপনারা কংগ্রেসের সঙ্গে। আমাদের অভিজ্ঞতা, তিনি পক্ষপাত হয়ে চলেন, তিনি সবসময় একটা সাইড নিয়ে চলেন, এটা আমাদের অভিজ্ঞতা। আচ্ছা, এবার কংগ্রেসের বক্তব্য শুনবো। শুভাশিস। হ্যাঁ, বলছি জর্জ সোরসের সাথে যদি কোনো রকম কংগ্রেসের রিলেশন থাকে, তাহলে মোদী সরকার কেন আমেরিকাকে বলছে না যে জর্জ সোরসকে পাঠান এখানে, আমরা করবো, আর এখানে কেন জেপিসি বসাচ্ছে না এইটার উপরে? জর্জ সোরস যেহেতু কিনা আদানিকে নিয়ে আমরা প্রশ্ন করাতে আমরা দেখেছি হাউস ভন্ডুল হচ্ছে, হাউস অ্যাডজর্ন হচ্ছে, মাইক বন্ধ হয়ে যাচ্ছে। আদানির সাথে কি রিলেশন, এই প্রশ্ন করার জন্য রাহুল গান্ধীকে সাসপেন্ড হতে হচ্ছে, এবং সাসপেন্ড হওয়ার পরে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে এসে সেই সাসপেনশনকে তুলতে হচ্ছে, এবং সেটা খুব নোংরাভাবে দুটো কোর্টে, গুজরাটের লোয়ার কোর্টে এবং গুজরাটের হাইকোর্টে যেভাবে সাসপেন্ড করা হয়েছিল রাহুল গান্ধীকে, সেটা একদম নীতিবিরুদ্ধ কায়দা, এবং জাজকে মোটিভেট করে নেওয়া হয়েছিল, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে বলে দিয়েছে। সুতরাং আদানিকে নিয়ে মোদিজির সমস্যা আছে। এখনো আদানি 902 কোটি টাকা মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পেয়েছে এই অক্টোবর মাসে। 902। দেখুন, এটা তো চলছিলই পার্লামেন্টে আদানি ইস্যু নিয়ে। এক মিনিট সুভাষিস, আদানি ইস্যু নিয়ে কংগ্রেস যা বলতে চায় সেটা তারা বলছিল, পার্লামেন্টের ভেতরে সুযোগ না পেয়ে তারা পার্লামেন্টের বাইরে প্রায় রোজই অ্যাজিটেশন করছিল, আজকেও করেছে। কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত শুধুমাত্র, হ্যাঁ, এটা আপনি বলতেই পারেন যে একজন রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তিনি এই আলোচনাটা অ্যালাউ করলেন, অথচ আপনারা আদানি নিয়ে আলোচনা চাইছেন, সেটা অ্যালাউ করলেন না, সরাসরি নো কনফিডেন্সে চলে গেলেন, যেটা নজির নেই। একটা মোস্ট ইম্পার্শিয়াল, মানে পার্শিয়াল পোস্ট যখন ইম্পার্শিয়াল হয়ে যায় তখন সমস্যা হয়। আমরা দেখেছি আমাদের যে রাজ্যসভা এবং লোকসভা দুজন, আপনারা যে আদানি নিয়ে এত সরব, এতে কি বিজেপি ওখানে রীতিমতো সন্ত্রস্ত? আপনি বলতে চান স্বাভাবিক, যেখানে আমরা বলছি মোদির সাথে আদানি, আমি একটুখানি স্নেহা আপনার কাছে
জানতে চাই, সিঙ্গুলার আদানিকে রিলেশনশিপ। এতই অস্বস্তিকর বিজেপির জন্য যে তার জন্য আপনারা সর্বদল নিয়ে বৈঠক করলেন অধিবেশন শুরুর পরে, দুদিন পরে, যে সবাই যেন একসঙ্গে আমরা একমত হই যে আমাদের সেশনগুলো চলতে দেওয়া হোক, তারপরে আবার সেই একই ছবি। দেখুন, আদানি নিয়ে যদি আমাদের এতই অস্বস্তি থাকতো, এই আদানিকে প্রধান ইস্যু করে তো কংগ্রেস মহারাষ্ট্র ইলেকশন লড়েছিল, তার ফল কি হয়েছে তো কংগ্রেস দেখতে পেয়েছে। না না, আমি আসছি আমি বলছি যে এই যে না না এই সুভাষিস দা আমি একটা অ্যানসার দিয়ে নিচ্ছি। অস্বস্তি রয়েছে, আমরা লোকসভা নির্বাচন আমি বলছি এই যে সুভাষিস দাও এখানে যা বলছে, ওখানে প্রিয়াঙ্কা গান্ধীও সে একই কথা বলছে, সত্যি তো যে প্রধানমন্ত্রী নাকি ভয় পাচ্ছে আদানিকে নিয়ে উত্তর দিতে। আচ্ছা, প্রধানমন্ত্রী যদি সংসদে উঠে আদানিকে নিয়ে যে কোনো প্রশ্ন উঠেছে, প্রথম কথা আদানি নিয়ে প্রশ্ন উঠেছে, যেটা আদানি দেবে কেন্দ্রীয় সরকার দেওয়ার কথা। এক মিনিট, প্রধানমন্ত্রী নিজে নিয়ে ঘুরছেন, শ্রীলঙ্কায় গেছেন, বলেছে যে আমার পয়সা দিতে হবে, এয়ারপোর্ট করতে দিতে হবে আদানিকে। যেখানে যাচ্ছেন নয় প্রধানমন্ত্রী আদানিকে নিয়ে যাচ্ছেন, নয় প্রধানমন্ত্রী যাচ্ছেন। এবার আমি বলি এই প্রশ্নটার উত্তর কে দেবে? তারপরে কি বুঝতে অসুবিধা আছে? এই প্রশ্নটার উত্তর কে দেবে? আপনি উত্তর কে দেবে? 2009 সালে যখন দ্বিতীয় ইউপিএ সরকার এলো, তখন গুজরাটে একটা পোর্ট তার রিকনস্ট্রাকশন নিয়ে রবার্ট ভাদ্রা এবং শিপিং মিনিস্ট্রির কিছু অফিসিয়ালসরা গেছিল দেখা করতে আদানির সাথে। আচ্ছা, আদানির সাথে যদি দেখা করতে গেছিল শিপিং মিনিস্ট্রি, যদি মানে সরকারি কোনো বিষয় থেকে থাকে, তাহলে রবার্ট ভাদ্রা কেন গেছিলেন? উনি তো সরকারের অংশ ছিলেন না সেই সময়। আমি অনেক রেলিভেন্ট এটা প্রশ্ন করি, আদানি ইস্যু আপনাদের কাছে অস্বস্তিকর নয়, প্রধানমন্ত্রী সংসদে আসছেন না কেন? আপনি শুনলেন না প্রিয়াঙ্কা গান্ধী বললেন 10 দিন সংসদ হয়ে গেল এখনো প্রধানমন্ত্রীকে দেখলাম না। সব সংসদে এসে বসতে শুরু করেছেন তিনি, সদ্য সাংসদ হয়েছেন, তিনি বলছেন প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি না। আমি এটা কথা বলি, বিষয়টা কংগ্রেসের ব্যাখ্যাটা আমি আপনাকে বলেনি, এখানে যদিও সুভাষিস আছেন কংগ্রেসের কথা বলার জন্য। কংগ্রেসের দিল্লির সাংসদরা দাবি করছেন প্রধানমন্ত্রী এই অস্বস্তির জন্য সংসদে মুখোমুখি হতে ভয় পাচ্ছেন যে আদানি নিয়ে প্রশ্ন তুলবেন তাকে দেখলে। আমি আপনাকে এটাও বলছি, সংসদে প্রধানমন্ত্রী আসবে, তিনি তার উত্তর দেবেন, যে যে প্রশ্নগুলো বিরোধীদের তরফ থেকে উঠছে সব কটা প্রশ্নের উত্তর দেবে, কিন্তু সেই সময় প্রধানমন্ত্রীর উত্তরগুলো কংগ্রেস বা বিরোধীরা নিতে পারবে তো? তখন হইহট্টগোল করে প্রধানমন্ত্রীকে চুপ করিয়ে দেওয়া হবে না। বিধানসভায় কোনো কারণে মুখ্যমন্ত্রী না থাকলে তখন সেখানে বিজেপির বিধায়করা হই হই শুরু করে দেন যে বিধানসভায় কেন মুখ্যমন্ত্রী আসছেন না। 12 দিন হয়ে গেল সংসদে নাকি প্রধানমন্ত্রী, কালকে মুখ্যমন্ত্রী বলেছে, তখন কিন্তু আমরা আটকাইনি। অস্বস্তি ঝেড়ে ফেলার তো চেষ্টা করেছিল। লোকসভা নির্বাচনের সময় দেখেছিলাম তেলেঙ্গানার প্রচারে গিয়ে তিনি আদানিকে নিজের ঘাট থেকে নামাবার চেষ্টা করেছিল। আজকে সংসদে এসে তাকে প্রশ্ন করা হলে সেই প্রশ্নের তিনি উত্তর দিতে পারবেন না। আর আমরা দেখে এসেছি 2014 থেকে আজ 2024 হাতে গোনা কটা সেশনে প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে দেখা গেছে, তার বাইরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে তিনি কতবার এসে বিরোধীদের কোন প্রশ্নের উত্তর দিয়েছেন, এইভাবেই তো তিনি চলেন। মিডিয়ার পর্দায় এসে স্বাচ্ছন্দ্য বোধ করেন মনোলগ করতে। আচ্ছা, এবার সুভাষিস, আগে কংগ্রেস বলবে, এবার কংগ্রেস। প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে না অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। আচ্ছা, প্রধানমন্ত্রীকে দেখা যাবে কি করে? যে আদানির এগেইনস্টে গ্রেফতার ইসে করেছে, মানে বলে দিয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকা, তার মানে তো প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে, কারণ সে তো প্রজেক্ট করেছেন। প্রধানমন্ত্রী প্রজেক্ট করে সমস্ত পৃথিবীর বুকে যেখানে গেছে আদানিকে নিয়ে ব্যবসা করে চাইয়েছেন, এবং আজও এই গ্রিন পাওয়ার প্রজেক্ট বাংলাদেশে সেখান থেকে $902 মিলিয়ন পয়সা তুলেছে। আমার কথা হচ্ছে হলো আদানি প্রসঙ্গে সংসদে তো ছেড়ে দাও, তোমার প্রধানমন্ত্রী বলো যে সাংবাদিকদের সামনে একটা প্রশ্নের উত্তর দিয়েছে বা মুখোমুখি হয়েছে কোনোদিনও? আমি যে প্রশ্নটা সুভাষিসকে করতে চাই সেটা আপনার খারাপ লাগবে না। আমি যেরকম এই প্রশ্নটা আপনাকে করেছি যে প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করছেন প্রধানমন্ত্রীকে সংসদে দেখতে পাচ্ছেন না, একই সঙ্গে আমি সুভাষিস আপনাকে জানিয়ে রাখি যে কিরণ রিজিজু যিনি সংসদ বিষয়ক মন্ত্রী, তিনি সরাসরি অভিযোগ করেছেন যে কংগ্রেসের অনেক সাংসদ চান যাতে নির্বিঘ্নে সেশন চলে, আলোচনা হয়, বিতর্ক হয় বিল নিয়ে,
কিন্তু রাহুল গান্ধী চান না, 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 একদম নাম করে না, বলেছে। না, এগুলো তো বলতে হয়, এগুলো বলতে হয় যে কে বলে না, কেউ কেউ বলে না যে তোদের মানে পার্টি থেকে আমাদের খবর দিয়েছে অমুক ছেলে নাকি অমুক হবে, এগুলো বানানো কথা, হাউসকে ডিভাইড করার জন্য কিরণ রিজিজু বলেছে। আমার মনে হয় এই বলার কোনো সার্বত্য আছে এই কথা কোনো, কারণ এখন যে 400 বার নাড়া দিয়েছিল সে 240টা আটকে গেছে, সুতরাং তার সংসদে এসে এই বিরোধীদের মোকাবেলা করা খুব কঠিন, যার জন্য স্কিপ করছে সংসদের প্রতি কটা সেশনকে। কিন্তু উদ্দেশ্য থাকবে তো, একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি সংসদ বিষয়ক মন্ত্রী, তিনি যখন সরাসরি আঙুল তুলছেন যে রাহুল গান্ধী চাইছেন না কোনো একটা জায়গায়, সুআশিস পুরো বিষয়টা হচ্ছে বিজেপির আক্রমণের মুখ গান্ধী পরিবারের দিকে, অনলি টু দ্যাট ফ্যামিলি, নট টু কংগ্রেস। কারণ আছে, কারণ আছে, আমি বলে নেই, সেটা হলো রাহুল গান্ধী যদি ভারত জোড়ো যাত্রায় বেরোয় তাহলে লক্ষ লক্ষ মানুষ হাঁটে, এবং ভারতবর্ষে একমাত্র বিরোধী দলনেতা যে কিনা যা যা প্রশ্ন তুলেছে তা সেইটা নিয়েই আজ পর্যন্ত আটকে গেছে হলো নরেন্দ্র মোদী। যখন কোভিড আসছে, কোভিডের আগে বলেছে এরকম একটা ভাইরাল ইনফেকশন ভারতবর্ষে আসতে পারে, তখন টিন বাজাতে বলেছে, থাল বাজাতে বলেছে, টর্চ জ্বালাতে বলেছে, পরপর বলে গেছে কি হতে চলেছে, রিসেশন আসবে, তখন বুঝতে পারেনি যে রিসেশন আসতে পারে, তখন হেসেছিল, বলছে মানে এত বড় $5 ট্রিলিয়ন একটা দেশ হতে চলেছে, সহ্য করতে পারছে না কংগ্রেস। আচ্ছা, এইবার এই প্রশ্নটা স্নেহায়ন আপনাকেও করতে চাই, যে কোথাও একটা মনে হচ্ছে বিজেপির টার্গেট কংগ্রেস না, বিজেপির টার্গেট গান্ধী পরিবার। যে এই জন্য আমরা দেখছি যে এই কি জর্জ সোরস একদম গান্ধী পরিবারের একজনকে টার্গেট করে এই অভিযোগ আনা হচ্ছে, এই নিয়ে আলোচনা হচ্ছে। কিরণ রিজিজু সরাসরি রাহুল গান্ধীকে টার্গেট করে বলছেন যে উনি চাইছেন না সংসদে আলোচনা হোক। কেন? কেন? তার একটা কারণ আছে। আমাদের সংসদে 1 মিনিটের সংসদ চালানোর জন্য 2.5 লাখ টাকা খরচা হয়। এই যে টাইমগুলো নষ্ট হচ্ছে তাতে কত টাকা খরচা হচ্ছে? এটা তো সরকারের টাকা খরচা হচ্ছে। এবং আমি আরেকটা প্রশ্ন করি, বিজেপি তো হইচই করেছে সোরস নিয়ে, আমি বললাম বিজেপি তো হইচই করেছে সোরস। সুভাষিস, আমি আপনার সময় বলিনি, প্লিজ আমাকে একটু শেষ করতে দিন। প্রিয়াঙ্কা গান্ধী বলছেন যে প্রধানমন্ত্রী এবং বিজেপি চাইছে না বিরোধীদের এই আলোচনার মুখোমুখি হতে, কারণ বিরোধীদের এই আলোচনা তাদের অস্বস্তি বাড়াবে। কোন বিষয় নিয়ে? আদানি নিয়ে। আদানি নিয়ে তো আমি আপনাকে বলছি, প্রথম কথা হচ্ছে যে আদানি নিয়ে কথা হচ্ছিল না, যে আদানিকে যেখানে যেখানে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী বিদেশে, সেখানে গিয়ে তাকে ব্যবসা পাইয়ে দিচ্ছে। কংগ্রেসের প্রবলেমটা কোথায় হচ্ছে? আদানিকে নিয়ে প্রবলেমটা হচ্ছে শ্রীলঙ্কা থেকে, শ্রীলঙ্কার কলম্বো পোর্ট। আমি না শেষ করে দিই, কানেকশনটা কেন আদানি নিয়ে আমরা আলোচনা করছিলাম, প্লিজ আমি আদানি নিয়ে আলোচনাটা চাইছি না। আমি আপনাকে যে প্রশ্নটা করেছি যে টার্গেট বিজেপির গান্ধী পরিবার, আপনি গান্ধী পরিবারের একজন প্রবীণ সদস্যের বিরুদ্ধে সরাসরি সংসদে অভিযোগ করছেন যে তিনি এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে, এমন একটা গ্রুপের সঙ্গে ইনভলভ যারা কাশ্মীরকে আলাদা করতে চায়, একেবারে ভারত বিরোধী অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত করে দিচ্ছেন গান্ধী পরিবারের একজন সাংসদকে। হ্যাঁ, স্পেসিফিক্যালি আমি তো ওই জন্য আপনাকে ওই এক্সাম্পলটা দিলাম যে সমস্যাটা কোন জায়গায়। আমি আপনাকে বলছি যে কলম্বো পোর্টটা বিজেপিকে লেভেলিং করতে হবে না। আমি বললাম জজ সরোসের মুখটা যখন খুলবো তখন কংগ্রেসের গায়ে লাগবে, আসল কথাটা বলতে দেবে না, আসল কথা বলতে দেবে না। আমি তো আসল কথা জজ সরোসের মুখটা খুলতে দেবে না, আমি বলছি তো। আসুন না, আসুন না, সুভাষিস, এতে আমাদের সময় নষ্ট হচ্ছে। আমি আপনাকে আপনার দিকে যে বক্তব্য আমি আপনাকে বলার সুযোগ দেব যদি আমার হাতে সময় থাকে। আগে স্নেহান শেষ করি। কলম্বো পোর্টটা যে আগের শ্রীলঙ্কার মানে যে সরকার, রাজাপাকসের সরকার, তারা এই কলম্বো পোর্টের দায়িত্বটা দিয়েছিল হচ্ছে কি চাইনিজ গভর্নমেন্টকে। নতুন সরকার এসে সেই পোর্টটা নিয়ে, সেই পোর্টের দায়িত্ব দেয় হচ্ছে গিয়ে আদানিকে। কলম্বোর পোর্টটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি একটা খুব ইম্পর্টেন্ট পোর্ট। এবং তার পরবর্তী সময় দেখুন, আপনি টাইমলাইন ম্যাচ করে দেখুন, তারপর থেকে ওই জর্জ সরোস অ্যান্ড কোম্পানি ওইখানে বসে বসে বিভিন্ন ওয়েস্টার্ন মিডিয়াকে কাজে লাগিয়ে ভারত বিরোধী কথাবার্তা বলে, ভারতে বিভিন্ন বিচ্ছিন্নবাদকে মদত দিয়ে, এবং এই যে একটা অচলাবস্থা ক্রিয়েট করার চেষ্টা যেটা বাংলাদেশে হয়েছে, সিমিলার একটা কন্ডিশন এই ভারতবর্ষে করার চেষ্টা করা হয়েছিল। এবং সেই কারণে এক মিনিট, ভারত বিরোধী কোন কাজের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে, ভারত সরকারের অনেকগুলো উইং আছে এবং তারা জানে কিভাবে কাজ করতে হয়। এখানে অভিযোগটা কিন্তু সম্পূর্ণভাবে রাজনৈতিক অভিযোগ আনা হয়েছে, কোন জায়গায়
এই ব্যাপারে কোন রকম অভিযোগ, ভারতের কোন এজেন্সি এ নিয়ে ইনভেস্টিগেট করছে, এরকম কোন পেপার জমা করা হচ্ছে না। এটা বারবার চূড়ান্ত সুভাষিস বলবেন, আপনি বলবেন, আগে স্নেহাশিস বলুন। আমি সালটা মনে পড়ছে না, 2018 কি 19, খুব প্রবাবলি কিরণ রিজিজুই সাংবাদিক সম্মেলন করে জর্জ সরোজের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে হি ইজ ডুইং দিস থিং, উনি ওয়েস্টার্ন মিডিয়াকে প্রভাবিত করছে, প্রভাবিত করে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট, ভারত বিরোধী একটা ন্যারেটিভ গোটা বিশ্বে কংগ্রেস সাংসদের ইনভলভমেন্টের কথা বলেছিলেন। আজকে যখন আদানি ইস্যুতে যাতে আলোচনা না হয় তার কাউন্টার মেজার হিসেবে এটা দরকার হলো। আমি আসছি, পার্লামেন্টে যা দেখছি এখানেও তাই দেখছি, সেই আদানি আর জর্জ সোরস নিয়ে পুরো আলোচনা। আজকে তো পার্লামেন্টে আলোচনা হচ্ছে, পার্লামেন্টে যা হয়েছে তাই নিয়েই হবে। পার্লামেন্টে স্থগিত করে রেখে কোনো যাতে গুরুত্বপূর্ণ আলোচনা না হতে পারে, কংগ্রেস প্রথমে করলো, এখন বিজেপি করছে, করে একটা অচল অবস্থা তৈরি করা। দেশে এতগুলো ইস্যু রয়েছে আলোচনা করা যেটা প্রয়োজন রয়েছে। না না, এটার জন্যই তো দৃষ্টি ঘোরানোর জন্য দেশে বেকার বাড়ছে, আদানির বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা সত্যি না মিথ্যে। আমি এটা এবার কংগ্রেসকে বলতে দিন, কংগ্রেসের বিরুদ্ধে এত বড় অভিযোগ এনেছে। দেশে বেকার বাড়ছে, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, এগুলো থেকে চোখ ঘোরানোর জন্য তো এগুলো হচ্ছে। ঘটনা যেটা হচ্ছে এক্ষুনি মানে কলম্বোতে এয়ারপোর্ট করানি বলছিল, পোর্ট করানোর জন্য বলছিল। আমি বলছি আজকে রাজাপক্ষ বলছে যে আমার উপর চাপ সৃষ্টি করেছে নরেন্দ্র মোদি। আদানি নিয়ে ওয়াকআউট করে আপনারাও একজন করার মতো সিচুয়েশন পার্লামেন্টে করে দিয়েছিলেন। বলে নেই, সেটা হলো যে রাজাপক্ষ এই কমিউনিস্ট গভর্নমেন্ট আসার আগে যে প্রেসিডেন্ট ছিলেন তিনি বলছেন নরেন্দ্র মোদি আমার উপর চাপ সৃষ্টি করেছে যে এই পোর্টটা, যে বন্দরটা যাতে হিসেবে দেওয়া যায়। কি আছে স্ট্র্যাটেজিক্যালি এত একটা পোর্ট আমি চাইনাকে ছেড়ে দেব? কি চাইছে কংগ্রেস? চাইনা রাজত্ব করতে চাইছে? এখন যে সরকার চাইছে কংগ্রেস চাইনা রাজত্ব করতে চাইছে? মোদি কি ভুল করেছে? আপনি বলুন কলম্বো পোর্টটা ভারত নিজের এক মিনিট আলোচনাটা আমরা সংসদে সুভাষিস, এখানে আমাদের দেশের পররাষ্ট্রনীতি আলোচনার বিষয় না। এখানে বিষয় হচ্ছে সংসদে যে অভিযোগটা বিজেপি এনেছে, এটা সাংঘাতিক অভিযোগ যে কাশ্মীরকে আলাদা করতে চায় এরকম একটা অর্গানাইজেশন যেটা ফান্ডেড বাই সাম আমেরিকান বিজনেসম্যান মিলিয়নিয়ার, সেখানে একজন কংগ্রেসের গান্ধী পরিবারের সাংসদের যোগ। আচ্ছা, এক্সট্রাডাইট করুক, দুজনকে ডাকুন, পাশাপাশি বসাক দুজনকে, জেপিসি করুক, এগুলো না করে বাজার গরম করছে। আদানি ইস্যু যাতে না ওঠে। ভারতবর্ষে লুট চলছে, ব্যাংক থেকে এলআইসি থেকে আরম্ভ করে সব আদানিকে সামনে রেখে লুট চলছে। আদানির সম্পর্কে আলোচনা করতে দিলে তো নরেন্দ্র মোদী ফেসে যাবে। তৃণমূল কংগ্রেসের অভিযোগটা খেয়াল করেছেন এর মাঝখানে, যেটা একটু আগে সন্দীপন প্লেস করলেন, যে আপনারা আদানি ইস্যুতে ওয়াকআউট করে যেটা দরকার সেশন চলা, সেখানে আলোচনা হওয়া, সেটা আপনারা না করে আপনারা ইকুয়ালি আপনাদের দায়ী করছে তৃণমূল কংগ্রেস, যার জন্য আজকে এই অবস্থা, স্টেলমেট কন্ডিশন। তৃণমূল কংগ্রেস কদিন আগে রেজলিউশন নিয়েছে আমরা আদানি ইস্যু চুপ করে থাকবো। কেন করেছে? এটা তো ইস্যু। তা মমতা ব্যানার্জি কেন বলেছে ওই যে রেজলিউশন নেওয়া হয়নি, কোনো রেজলিউশন নয়। আরে পার্লামেন্ট আলোচনা করার জায়গা। আজকে মণিপুর জ্বলছে, সেটা নিয়ে আলোচনা করা যাচ্ছে না। আজকে আমরা ঘটলো সেটা নিয়ে আলোচনা করা যাচ্ছে না। আজকে আমাদের একসঙ্গে দুজন সেটা নিয়ে আলোচনা করা যাচ্ছে না। আপনারা কার সুবিধা করে দিচ্ছেন? এবং ধনকরকে নিয়ে বলছি দে আর নট ইম্পার্শিয়াল, দে আর পার্শিয়াল। সুতরাং সেই কারণে বলছি যে আজকে পশ্চিমবাংলার বিধানসভা তো একই ঘটনা চলছে। সুভাষিস, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, কিন্তু কোথাও মনে হচ্ছে সুভাষিস কংগ্রেস যেরকম বাইরে বিজেপির সঙ্গে এই সংঘাতে একটা বিতর্কের মধ্যে, সেরকম একটা বিতর্ক এবার ইন্ডিয়া জোটের মধ্যেও কংগ্রেস মুখোমুখি হচ্ছে, যেখানেও প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের এই তৃণমূল কংগ্রেস, সন্দীপনের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার উঠে আসছে ইন্ডিয়া জোটের নেতা হিসেবে, ফেস হিসেবে। সেখানেও কিন্তু গান্ধী পরিবার ব্যাকফুটে। আমি এই বিষয়ে আলোচনা করবো, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরতে হবে, কারণ সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। আমরা জানেন খুব ছোট্ট একটা বিরতি নিয়ে আবার এই আলোচনায় ফিরি। এটাও খুব গুরুত্বপূর্ণ, এবং জাতীয় রাজনীতি ক্রমশ এই ব্যাপারে একটা অন্যরকম বাজনা বাজতে শুরু করেছে জাতীয় রাজনীতিতে। এটা নিয়ে কংগ্রেস কি বলছে, তৃণমূল কংগ্রেস কি বলছে, অন্যরা কি বলছেন, এমনকি
রাজ্যের যারা শাসন করছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের যে দল রয়েছে বিজেপি কি বলছে আপনাদের শোনাবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আজ এবার আলোচনার দ্বিতীয় পর্বে আসা যাক। এটাও রাজ্য রাজনীতির বিষয় নয়, একেবারেই জাতীয় রাজনীতির বিষয়, কিন্তু ক্রমশ এ ব্যাপারেও ঢাকের আওয়াজ বাড়ছে। ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল, সেখানে বিজেপি বিরোধী অনেক দল এক জায়গায় হয়েছে, কিন্তু সেই দলগুলো বিভিন্ন রাজ্যে বিভিন্ন সমীকরণে কাজ করে। যেমন এখানেই আমাদের এখানেই এই ইন্ডিয়া জোট রাজ্য রাজনীতিতে ইন্ডিয়া জোট নয়, কিন্তু জাতীয় রাজনীতির স্বার্থে তারা এক জায়গায় হয়েছিল। এবং যেহেতু পার্লামেন্টে বৃহত্তম বিরোধী দল কংগ্রেস, তাই কংগ্রেসের নেতা তিনি ইন্ডিয়ার নেতা বা ইন্ডিয়া জোটের নেতা, এরকম একটা বিষয়। কিন্তু কংগ্রেসের কোন নেতা এই বিতর্ক ছিলই। ব্যাপারটা হঠাৎ করে আরও অন্যরকম হতে শুরু করেছে যখন একের পর এক জাতীয় রাজনীতির সিনিয়র অনেক মুখ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। তবে বিষয়টা কিছুটা অ্যাক্সিলারেটেড হয়েছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন যে প্রয়োজনে তিনি ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে তৈরি। তারপরেই এই বিষয়টা এসছে। আমি একটু আগে শুভাশিসকে বলছিলাম যে কংগ্রেসের কাছে এটাও একটা অস্বস্তির বিষয়। শুভাশিস, দুটো কথা বলবো। সেটা হলো, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থিওরি ছিল যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়বে। গোয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী ছিল না, ওখানে লড়তে গিয়েছিল, কংগ্রেসকে ক্ষতি করেছে। ত্রিপুরাতেও তাই করেছে কংগ্রেসের, মানে বিরোধী ইন্ডিয়া জোটের কথা বলছে। তো তার আগে তো বলতে হবে ইন্ডিয়া জোটে তিনি যথেষ্ট মানে ভায়াবল লিডার কিনা বা যথেষ্ট বিশ্বাসযোগ্য কিনা সেটা ভাবতে হবে আমাদের। রাহুল গান্ধী কি ভাবছে না ভাবছে সেটা আলাদা কথা, আমি বলে নেই 69টা বিল পাস হয়েছে। আজকে যে ইন্ডিয়া জোট গঠন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন যিনি এই জোটটার নাম ইন্ডিয়া দিলেন, কংগ্রেস প্রশ্ন করছে যে তিনি কতটা গুরুত্বপূর্ণ। না ভরসাযোগ্য কিনা আমি বলছি 69টা বিল পার্লামেন্টে পাস হয়েছে রাজ্যসভায়, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই আলোচনাটাকে আমি ধরে নিচ্ছি আমাদের যারা দর্শক তাদের মধ্যে এরকম অনেকেই থাকতে পারেন যারা সারাদিন অন্য কাজে ব্যক্তিগত বা পেশাদার কাজে ব্যস্ত ছিলেন। কে কি বলেছেন এই নিয়ে, কতটা ব্যাপারটা এগিয়েছে পিছিয়েছে, অনেকের কাছে গোটা ব্যাপারটা অতটা খবর নেই। একটু সার্বিক ধারণা দেওয়ার জন্য আপনাদের সবাইকে আগে আমরা আপনাদের এই বিষয়ে একটা স্পেশাল রিপোর্ট দেখিয়ে নিই। লোকসভায় ৯৯ আসনে জয়ের পর বিরোধী দলনেতা হন রাহুল গান্ধী। তবে কয়েক মাসের মধ্যেই হরিয়ানাতে মুখ থুবড়ে পড়ে কংগ্রেস জোট। মহারাষ্ট্রের ভোটেও মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া ব্লক। প্রশ্ন ওঠে ইন্ডিয়া ব্লকে কংগ্রেসের কর্তৃত্ব নিয়ে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল সাংসদরা দাবি তুলেছিলেন মমতার হাতেই ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব তুলে দেওয়া উচিত। সেই দাবি আরও জোরালো হয় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মমতা জানান, আমি তো ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম, যারা আমাকে পছন্দ করে না তারা সব সময় আমার ত্রুটি খুঁজবে, তবে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, যদিও আমি তা চাই না, আমি বাংলাও ছাড়তে চাই না, কিন্তু এটুকু আমি মনে করি এখানে বসেও আমি এটা চালিয়ে দিতে পারি। आरजेडी प्रधाনের দাবিতে আরো পালে হাওয়া পেয়েছে তৃণমূল। ममता जी कांग्रेस उसकी आपत्ति जता रही है लालू जी। कांग्रेस को जताने नहीं ममता को উনি গোচারা খেয়ে জেল খেটেছেন আর এখানে গরু পাচার করে উনার লোকেরা অনেকে জেলে আর উনার ভাইপো জেলে যাওয়ার অপেক্ষা। দুজনের মধ্যে মিল আছে। লালু প্রসাদ যাদবের সওয়ালের পর ফের তৃণমূল কংগ্রেস সাংসদরা সুর তুলেছেন। কংগ্রেসের নেতৃত্বের বোঝা উচিত ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ, দাবি তৃণমূল সাংসদদের। इसको समझना चाहिए कि कांग्रेस का लीडरशिप में इंडिया अलायंस फेल हो गया। देश में ठीक बीजेपी का विरुद्ध में जो लड़ाई है वो ठीक से नहीं हो रहा है, तो ममता दी को ले आएंगे लीडरशिप में, उसमें अच्छा ही होगा। दिन থেকে রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে প্রতিবাদ তীব্র করেছে। লক্ষ্য করবেন সেদিন থেকে এই ইন্ডিয়া জোটের নেতা বদলানোর বাতেলা ভাষণ শুরু হয়েছে। আজকে ইন্ডিয়া গঠবন্ধন কমজোর হওয়া মানে সব থেকে খুশি হবে কে? বিজেপি পার্টি। আমি আগে বলেছি, একটা প্রশ্ন করেছিল একজন, তুমি ওরকম উত্তর চাইছো? এখানে ইন্ডিয়া জোট নেই, পশ্চিমবঙ্গে আছে, এখানে লালু যাদবও নেই, অরবিন্দ কেজরিওয়ালও নেই।
একদিকে যখন ইন্ডিয়া শিবিরে ডামাডোল, তৃণমূল সাংসদরা চাইছেন রাশ ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাভাবিকভাবেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি শিবির। আর জোট তো এখন নেই, ঘোট হয়ে গেছে পুরোটা। তারপরে সেকেন্ড বয় কে হবে সে নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ কি? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গটাকে শেষ করেছেন, ভাতার রাজ্যে পরিণত করে দিয়েছেন। এখন যদি গোটা দেশটাকে ভাতার রাজ্যে করতে হয় কোনো অসুবিধা নেই, করুক, অসুবিধা নেই। বিজেপি শাসিত রাজ্য, বেশিরভাগ রাজ্য এখন পশ্চিম ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্য, তো স্বাভাবিকভাবে সেখানকার লোকেরা ভালো থাকবে, বাকি জায়গায় মমতা ব্যানার্জির মডেল, ভাতা মডেল চলবে। বিজেপি বিরোধী জোটের নেতৃত্বে থাকবেন কে? বল এখন আর শুধু কংগ্রেসের কোর্টে নেই। শরিকদের অনেকেরই মমতার সঙ্গে একমত, তবে বড় প্রশ্ন কংগ্রেস এতে সায় দেবে কিনা। আগামীর জন্য কংগ্রেস তাদের চিরাচরিত গান্ধী পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে এসে শরিকদের পাশে দাঁড়াবে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আসুন আবার এই আলোচনায় ফেরা যাক। একটু আগে সুভাষিস আপনাকে বলেছিলাম যে এটা কংগ্রেসের কাছে ইন্ডিয়া জোটের ভেতরে একটা অস্বস্তি, পার্লামেন্টে একটা অস্বস্তি, যেটা জর্জ সোরোসের নাম নিয়ে বিজেপি শুরু করেছে, আর তারপরে এটা অভ্যন্তরীণ অস্বস্তি ইন্ডিয়া জোটে। না, কিচ্ছু অস্বস্তি না। আমরা মমতা ব্যানার্জি যেন কোনোদিনও বলতে না পারে যে ইন্ডিয়া জোটে আমায় থাকতে দিল না, সেই জন্য আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ, আমি বলছি, বলেনি ভরসা সত্যি সত্যি তো আমরা রাখছি না। কারণ 69টা বিল পাস করিয়েছে মোদিজি, প্রত্যেকটা বিল পাস করানোর সময় মমতা ব্যানার্জির ট্যাসিট সাপোর্ট ছিল, নয় অ্যাবস্টেন্ট করে। দ্বিতীয় কথা হলো ছিল দুবার বিজেপির সাথে করেছে, মন্ত্রিসভায় ছিল, একবার জোট করে মন্ত্রিসভায় মানে শুধু পোর্টফোলিওহীন অবস্থায় ছিল। সুতরাং এইরকম অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে বিজেপির বিরুদ্ধে আমি লড়াই করব, তারপরে দুর্নীতি গলা অব্দি পশ্চিমবাংলায় ইডি সিবিআই কে আটকানোর জন্য যদি মনে করে যে ইন্ডিয়া জোটের নেত্রী হবে, তাহলে তাকে অ্যালাউ করবে। যেটা বলছে হাতির যে দাঁতটা দেখা যায় মমতা ব্যানার্জি যে কথাটা বলছে সে কথাটা হাতির বাইরের দাঁত। আপনি যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তায় কাঁটা আছে, আপনার পায়ে ফুটতে পারে। এত দুর্নীতিগ্রস্ত যে দল, যে নেত্রী, তাকে আপনারা ইন্ডিয়া জোটে নিয়েছেন, তিনি নামকরণ করেছেন ইন্ডিয়া জোটে। একটা কথা বলছি, কে নামকরণ করেছে আমি জানি না। মমতা ব্যানার্জি ক্লেম করে তিনি নাম করেছেন। মমতা ব্যানার্জি বলেন তিনি নামকরণ করেছে। দুর্নীতি, ভারতবর্ষের দুর্নীতিগ্রস্ত সবচাইতে মোদি। কারণ হলো অশোক চৌহান থেকে আমি একটা কথা বলি, অজিত পাওয়ার, যাদের বলেছিলেন মোদিজি যে জেলে ঢোকাবেন, তাদের প্রত্যেককে। সুভাষিস, আপনার পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নেত্রী হিসেবে বা দলের ইন্ডিয়া জোটের ফেস হিসেবে ঠিক নয়, এটা ব্যাখ্যা করা যতটা সহজ ততটাই কঠিন। কেন রাহুল গান্ধী ফিট? কারণ একটার পর একটা ব্যর্থতা ইন্ডিয়া জোটে, মহারাষ্ট্রে এত বড় ব্যর্থতার পরও রাহুল গান্ধীকে নেতা বলতে হবে। তো লালু প্রসাদ বলছেন, গতদিন শরদ পাওয়ার বলেছেন, তারপরে জগনমোহন রেড্ডি বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল ইঙ্গিত দিয়েছেন। দুটো কথা আছে এই নিয়ে, ছোট্ট দুটো প্রশ্ন আছে। রাহুল গান্ধী কোনোদিনও বলেনি যে আমি প্রধানমন্ত্রী যাই, কংগ্রেসও ক্লেম করেনি কোনোদিনও রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে হবে। দ্বিতীয় কথা হলো যে সংসদে 100টা সিট নিয়ে আমরা আছি, আমরা তারপরও আমরা অনেক বিনয়ী, সমস্ত আমি বলছি ইন্ডিয়া জোটের ভেতরে রিয়াকশন গুলো পড়ার চেষ্টা করুন। আমার সাংসদের নাম মনে নেই, সমাজবাদী পার্টির সাংসদ লখনৌতে গতকাল যখন তাকে বলা হয়েছে যে রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের নেতা, তিনি বলেছেন কেন? আমি তো জানি মল্লিকার্জুন খার্গে ইন্ডিয়া জোটের নেতা। একটা কথা বলি আপনাকে শুনতে হবে, সাথে কংগ্রেসের এবার যদি নির্বাচন লড়তে গিয়ে ভরাডুবি হচ্ছে কংগ্রেসের জন্য। এই দলগুলো তারা তাদের রাজ্যে ভালো ফলাফল করতে পারত, কিন্তু কংগ্রেসের ভার বহন করতে গিয়ে এসছে কি করে, 77টা সিট পেল কি করে? জবাব দিতে হবে যে বিজেপি 3টে ছিল, যে বিজেপি 3টে ছিল, যে বিজেপি একটা ছিল, নেত্রী আপনাকে আমি বলার সুযোগ দিয়েছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন সন্দীপন, অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া দেখেছেন? আমার কাছে আছে, আমি আপনাকে চাইলে দেখিয়ে দিতে পারি। অধীর রঞ্জন চৌধুরী কি বলেছে বলুন তো? মমতা যদি ইন্ডিয়া জোটের ফেস হয়, আদানি খুব খুশি হবে। দেখুন, অধীর রঞ্জন চৌধুরী কি বলছে সেটা গুরুত্ব রাখে না, তিনি নিজের কেন্দ্রে জিততে পারেন না। আপনি দেখবেন কি, আমি আপনাকে কিছু বলছি না, আমি আপনাকে অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া দেখাবো। বক্তব্য রাখতে চাইবো না, কিন্তু আজকে কংগ্রেস আজকে শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে, তখন সিপিএম রিগিং করে হারিয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়
আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে নেতৃত্ব দিয়ে যেই জায়গায় নিয়ে গেছে, আজকে সিপিএম এর সাথে আপনারা লড়তে পারেন, মানুষ কংগ্রেসের উপরে আস্থা রাখেনি, কিন্তু তৃণমূলের উপরে আস্থা রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল গঠন করে, মানুষ তাকে আশীর্বাদ দিয়ে মহামাটি মানুষ সরকার গঠন করে। আপনারা সিপিএমের বি টিম হয়ে, সন্দীপন, আপনি কংগ্রেসকে বোঝানোর দায়িত্ব নিচ্ছেন, আপনি কংগ্রেসকে বোঝানোর দায়িত্ব নেবেন না। আপনি আপনার বক্তব্য সাধারণ মানুষ, আমাদের দর্শকদের সামনে রাখুন। কংগ্রেসকে বোঝানোর দায়িত্ব আপনাকে আমি নিতে বলিনি। এবার আমি একটু সন্দীপন, এই স্নেহায়নের কাছে আসি। স্নেহায়ন, একটা জিনিস আমি যে দেখালাম রিপোর্টটা, স্পেশাল রিপোর্টটা, তার মধ্যে আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, শুভেন্দু অধিকারী যেভাবে কম্পেয়ার করলেন, লালু প্রসাদ যাদব তিনিও দুর্নীতিগ্রস্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুজন মন্ত্রী দুর্নীতির জন্য জেলে আছেন, অর্থাৎ দুজনের খুব মিল আছে। কিন্তু আপনার পাশে বসে একটু আগে শুভাশিস ইঙ্গিত করছিল যে 80টা বিল মমতা বন্দ্যোপাধ্যায় হেল্প করেছেন বিজেপিকে, তাই জন্য পাস হয়ে গেছে। একটু আগে আমি আপনাকে বলছিলাম অধীর রঞ্জন চৌধুরীর কথা, তিনি ইঙ্গিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের আদানি খুব খুশি হবে। কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আদানি বিজেপি এর সঙ্গে জুড়ে দেওয়ার একটা অভিযোগ, আমি আবার বলবো এটা রাজনৈতিক, এটাও এক ধরনের রাজনৈতিক অভিযোগ, কিন্তু এটা চলছে। দেখুন, কংগ্রেস, প্রথম কথা কংগ্রেস খুব কনফিউজ অবস্থায় আছে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে গিয়ে যে বিলগুলো পাস হয়েছে, সেই বিলগুলোর পাস হওয়ার ক্ষেত্রে মানে তৃণমূল কংগ্রেস অ্যাবসেন্ট থাকলেও কি তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে ভোট দিল, যেটা ম্যাটার করতে পারে, আমি একটু বলতে চাই। কিন্তু বিষয়টা হচ্ছে, ধরে দিন আমি বলছি যে তৃণমূল কংগ্রেস মানে জেনে বুঝে এই কাজটা করেছে, অ্যাবসেন্ট থেকে বিলগুলো পাস করেছে। আমি আপনাকে প্রদেশ কংগ্রেসের যিনি এখন সভাপতি শুভঙ্কর সরকার, তিনি এই প্রসঙ্গে কি বলেছেন আপনাদের একটু শোনাতে চাই। ইন্ডিয়া জোটে যে কোনো পার্টনার তারা নেতৃত্ব দেওয়ার কথা বলতেই পারেন, চাইতেই পারেন, কোনো অন্যায় না। কিন্তু প্রশ্নটা এসে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সমর্থন করছেন তারা কি এটা জানেন? তারা দেখছেন বাই ইলেকশনে 6টাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, কিন্তু ভোটের পার্সেন্টেজে বিজেপি কত বেশি পার্সেন্টেজে চলে গিয়েছেন তারা সেটা কি হিসেব রাখেন? যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন পার্টনার, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত ইন্ডিয়া জোটের নেতৃত্বের কথা বলতে পারেন, অনেকে তাকে সমর্থন করতে পারেন, কিন্তু প্রশ্নটা এসে দেখা যাচ্ছে এখানে যখনই বিজেপি ক্রাইসিসে পড়েছে তাদের অক্সিজেন কে জুগিয়েছে? অক্সিজেন জুগিয়েছে পশ্চিম বাংলার তৃণমূল। অভিযোগটা আপনার কাছে পরিষ্কার, একদম পরিষ্কার ইঙ্গিত, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বিজেপিকে সাহায্যই করছে। আমি বলি শুভঙ্কর বাবু একটা কাজ করুন, আপনাদের মুমের সামনে এই কথাটা না বলে দিল্লি গিয়ে মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের বলুন এই যে ধরে নিন বিলগুলো পাস করতে নাকি মানে মমতা ব্যানার্জি সাহায্য করেছে, এই সাহায্যটা কবে করেছে? মানে আমি বলছি 2024-এ লোকসভা ইলেকশনের আগে করেছে, তাহলে 24-এ ইলেকশনের সময় আপনি ইন্ডিয়া জোটের মঞ্চে মমতা ব্যানার্জিকে কেন নিলেন? এই যে সিপিএম অভিযোগ, মানে সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সিপিএম নাকি কেরালার ভোটে রিগিং করে, এই অভিযোগ কে করছে? বিজেপি করছে না, কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল করছে এই 2024-এর লোকসভা ইলেকশনে। সেই কংগ্রেসকে, সেই সিপিএমকে আপনি আবার ইন্ডিয়া জোটের মঞ্চে নিচ্ছেন কেন? আপনি রাজ্যে রাজ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদেরকে নিয়ে আপনি জোট করছেন, এখন তার ফলাফলেই হয়ে দাঁড়িয়েছে। আমরা যখন বলেছিলাম আপনার কংগ্রেস লাইবিলিটি, তখন আপনারা বলেছেন না কংগ্রেসকে আক্রমণ করছে, এখন আপনার জোট শরিকরা বলছে যে আপনি লাইবিলিটি হয়ে গেছে, কেউ নিতে চাইছে না। আমার কাছে এই বিষয়ে আরেকটা, আমি আবার দরকার হলে স্নেহায়ন আপনার কাছে আসবো, কিন্তু সন্দীপনের প্রতিক্রিয়া খুব জরুরি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে হোক গেরুয়া শিবিরের সঙ্গে অ্যাসোসিয়েট করে দেওয়ার একটা চেষ্টা আছে, এবং এটা মারাত্মকভাবে আছে কংগ্রেসের তরফ থেকে। এটা কি এই রাজ্যের প্রদেশ কংগ্রেসের কম্পালশন? দেখুন, ভয় পাচ্ছে কংগ্রেস। সিপিএম এর সাথে লড়াইয়ের বিরুদ্ধে আমরা দেখেছিলাম কিভাবে কংগ্রেস সিপিএম এর বি টিম হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করলেন, সিপিএম এর মতো জগদ্দল পাথরকে উৎখাত করে এখানে মাটি মানুষের সরকার গঠন হলো। একইভাবে আজকে কংগ্রেস ভয় পাচ্ছে, একইভাবে কংগ্রেস ভয় পাচ্ছে যদি ইন্ডিয়া জোটের একইভাবে যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মুখ হয়ে যায়, তাহলে বিজেপির সাথে লড়াইতে ইন্ডিয়া জোট আবার এগিয়ে যাবে। কংগ্রেস এটা কোথাও হয়তো চাইছে না, বিশেষ করে রাজ্যের প্রদেশ কংগ্রেস, এই রাজ্যের কংগ্রেস। যদি তাই না হতো, যারা শূন্যতে পরিণত হয়েছিল তাদেরকে যখন জোটের কথা বলা হয়, তারা ক্ষমতা নেই অথচ এতগুলো সিটের তারা দাবি করে।
তারা তো কোথাও না কোথাও এই রাজ্যে বিজেপিকে হেল্প করছে। আমরা দেখেছিলাম মুর্শিদাবাদের বাইইলেকশনের সময় কি ইঙ্গিত দিচ্ছিল বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা সেই জিনিসও কিন্তু দেখেছি এই রাজ্যে। একটা জিনিস সন্দীপন, আপনাকে তো মানতে হবে যে কংগ্রেস ইজ দ্য লার্জেস্ট অপোজিশন। স্ট্রাইক রেটে কথা বলুন আপনি। কংগ্রেস কতগুলো সিটে লড়েছে, কততে জিতেছে? তৃণমূল কতগুলো সিটে লড়েছে, কটাতে জিতেছে? আজকে সংসদীয় গণতন্ত্র ওটা ব্যাপার না, নিশ্চয়ই এক ভোটে হারে না হারা, ইন্ডিয়ার সবকটা শরিক দল চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিক। একটা কথা কেন এই যে বলছিলেন না, আচ্ছা এইটা খুব সিগনিফিক্যান্ট। সন্দীপনের দাবি সবকটা শরিক দল নাকি চাইছে। সত্যি সুভাষী, সবকটা শরিক দল মনে হয়? তাহলে পরে ইন্ডিয়া জোটে তারা আছে কেন? আমি আপনার এই বক্তব্যটা বুঝতে পারলাম না যে যারা নেতৃত্বের প্রশ্নে রাহুল গান্ধীর বিরোধিতা করবে তারা ইন্ডিয়া জোটে থাকবে না। না, আমি বলিনি এই কথাটা। যদি রাহুল গান্ধীর প্রসঙ্গে তাদের কোন রকম সামান্য পর্যন্ত নোট অফ ডিসেন্ট থাকে বা ডিসএগ্রিমেন্ট থাকে যে রাহুল গান্ধী নেতা হবে, তাহলে তারা বলে দিচ্ছে না কেন যে আমরা ইন্ডিয়া জোটে থাকবো না? একটা কথা খুব ইম্পর্টেন্ট কথা উঠেছে, মমতা ব্যানার্জি একা উৎখাত করেছে সিপিআইএম কে। 2001 সালে আমাদের সাথে জোট হয়েছিল, আমরা সিপিএম কে উৎখাত করতে পারিনি। 2011-তে আমরা উৎখাত করেছি। তার আগে মমতা ব্যানার্জি বিজেপির সাথে জোট করে চেষ্টা করেছিল। সুতরাং এটা যে মমতা ব্যানার্জির দ্বারা একা হয়নি, কংগ্রেসের সাহায্য ছিল এবং জনগণের সাহায্য ছিল, সেই জন্য সিপিএম কে উৎখাত করা গেছে। সেটা জনগণকে ছোট করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস জনগণকে ছোট করছে। আসলে জনগণ চেয়েছিল তাই উৎখাত হয়েছে। তাহলে সময়ের পরিণত হয়েছে আর আপনাদের তারপরে কি বাংলায় যারা সিপিএম। আরে আমি সন্দীপন এবং সুভাষিস, আমি বারবার বলছি একসঙ্গে দুজন নয়, তাহলে কারুর কথাই শোনা যায় না বাইরে থেকে, আমাদের দর্শকরা বুঝতে পারে না। সিপিএম কে উৎখাত করেছে নটবর বাগদির কথা। সুভাষিস, আমি আমাদের হাতে সময় কমে আসছে, তো আলোচনাটা যতটা প্রিসাইজ হয়, ক্রিস্পি হয়, তত ভালো। দেখুন, আপনি এটা স্বীকার করেন যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে কংগ্রেস এতদিন থাকার পরে যে সমস্ত রাজ্যে কংগ্রেস গত নির্বাচনগুলো লড়েছে, বিধানসভা নির্বাচনগুলো লড়েছে, সাফল্য আসেনি? মহারাষ্ট্রে আসেনি? মহারাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় রাজনীতি। আপনি জানেন, এক মিনিট, আপনি জানেন যে কোনো একটা পথ আপনাকে ধরতে হবে। সিজিআই বলেছিল যে যখন কলেজিয়াম তৈরি হবে নির্বাচন কমিশনে, তখন বিরোধী দলনেতা থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন এবং সিজিআই থাকবেন। সেটা অর্ডিন্যান্স দিয়ে পাশ করিয়ে সিজিআই কে সরিয়েছে এবং তাদের লোককে বসিয়েছে, যাতে নিজের ইলেকশন কমিশনকে বসানো যায়। এবং আমরা মহারাষ্ট্র নির্বাচনে দেখেছি রাত 12টা অবধি শুধু পার্সেন্টেজ এবং মক পোলিং হচ্ছে, সেখানে 144 করেছে গভর্নমেন্ট, 144 করেছে, মক পোলিং করেছে। কেন এখানে এই রেজাল্ট হলো? হচ্ছিল তো ইন্ডিয়া জোটের অভ্যন্তরীণ আলোচনা। না, আপনি এখানে নিয়ে আসলেন ইলেকশন কমিশনকে, যে কত পার্সেন্ট, আপনি আবার নিয়ে আসলেন মোদি সরকারকে। না, কত পার্সেন্ট পেয়েছে কংগ্রেস? কংগ্রেসের 100টা সিট আছে, এটা বুঝতে হবে। যারা বলছে কংগ্রেসের দাদাগিরি মানবো কেন, তাদের কটা সিট আছে? আমি এখানে শুধু স্নেহায়ন আপনার কাছে, দেখুন, ইন্ডিয়া জোটের অভ্যন্তরীণ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাওয়ার কোনো মানে হয় না। এই নিয়ে লড়াই যত বাড়বে, সেটা বিজেপির কাছে তো এটা বেশ উপভোগ্য একটা বিষয় যে তারা বাইরে থেকে বসে এটা উপভোগ করবে এবং এই নিয়ে কটাক্ষও করবে। কিন্তু এই যে ধরুন যে অভিযোগটা সামনে আসছে, যেটা কংগ্রেস করছে, একটু আগে আপনাদের শুভঙ্কর সরকারের বক্তব্য শোনালাম, এখানে বসে সুভাষিস প্রথমেই বলেছিল যে ভরসা কতটা করা যায়। ভরসার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রশ্নে, কারণ ওরা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরকে সঙ্গে নিয়ে রাজনীতি করেন। এই রাজ্যের কথাই যদি ধরা যায়, এটা কংগ্রেসের নেতারাও বলছেন, বামেরাও বলছেন যে তারা মার্জিনালাইজ, কারণ এখানে সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে এবং এটা দুপক্ষই এনজয় করছে, আপনার দল বিজেপি আর সন্দীপনের দল তৃণমূল কংগ্রেস। যতক্ষণ এটা হিন্দু মুসলিম হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের রমরমা, বাকিরা আর কাছে আশেপাশে থাকবে না। দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে তাহলে সেই অভিযোগটা যদি থাকে, তাহলে কেরালায় হিন্দু মুসলিম কারা করছে আর সেই হিন্দু মুসলিম পোলারাইজেশনের ফল কারা ভোগ করছে? কারা করছে বলুন? যারা ওখানকার শাসক দল এবং যারা ওখানকার বিরোধী দল। আপনি ওখানে গিয়ে দেখুন, ওখানে গিয়ে দাদা আমি আপনার সঙ্গে বলিনি, প্লিজ একটু প্লিজ, আমি একটা কথা বলছি। না, এই অভিযোগ কারা করলো? সিপিএম, ওনাদের জোট শরিক। সিপিএম বলছে যে রাহুল গান্ধী সব সিট ছেড়ে ওয়াইনারে কেন এসছে না, ওখানে মাইনরিটি ভোট বেশি। রাহুল গান্ধী চলে যাওয়ার পর প্রিয়াঙ্কা গান্ধীকে ওখানে পাঠানো হয়েছে কেন?
না ওখানে কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি কংগ্রেসকে হেল্প করে, ওখানকার সিপিএম এর অভিযোগ, আমাদের অভিযোগ না। তাহলে এই ঘটনাগুলো দেখুন, আজকে আমি এটা আজকের আলোচনার বিষয় না, কিন্তু যেহেতু একটু সময় আছে আমি এই জন্য এই প্রসঙ্গটা তুলছি যে বাংলাদেশ নিয়ে আমি এই রাজ্যের বিরোধী দলনেতাকে যতটা সক্রিয় দেখছি এবং উনি যে যে পদক্ষেপ করছেন স্নেহায়ন, তিনি কি কেন্দ্রের সঙ্গে কথা বলে করছেন? কারণ তিনি সরাসরি যে কথাগুলো বলছেন যে শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি শাহজালাল বিমানবন্দরে গিয়ে নামবেন, এগুলো তো ভারত সরকার বলছে না, অথচ শুভেন্দু অধিকারী বলছেন। না দেখুন, ভারত সরকার তার একটা পররাষ্ট্র নীতি আছে। আমি এই জন্য বলছি যে এই রাজনীতিটাই এই মুহূর্তে বিজেপির রাজনীতি, এবং এটা একদিক থেকে সন্দীপনের দলের জন্য সুবিধাজনক। না না, উনাদের জন্য সুবিধাজনক হতে পারে, কিন্তু বাংলাদেশের হিন্দুদের জন্য এবং এই রাজ্যের হিন্দুদের জন্য এটা অস্বস্তিকর। ওখানেও যেরকম হিন্দু নিধনযোগ্য চলছে, এখানেও হিন্দু নিধনযোগ্য চলছে, যেটা চট্টগ্রামে হচ্ছে সেটা বেলডাঙ্গায় হচ্ছে। বাবুল বেলডাঙ্গায় দাঙ্গা করার পুরস্কার হিসাবে এখন নাকি বাবরি মসজিদ হবে। 48% ভোট আজকে আমাদের দিকে রয়েছে, বিধানসভায় বসে বলছে বাবরি মসজিদ হবে আবার। সেইটা কখনো একটা সম্প্রদায় হতে পারে না, এটা জেনারেল ম্যান্ডেট, পাবলিক ম্যান্ডেট। যেই ম্যান্ডেট নিয়ে আজকে আমরা বাংলায় একটার পর একটা নির্বাচন জিতছি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হচ্ছে, এখান বাইরে থেকে বিজেপির নেতৃত্ব এসে হুঙ্কার দিচ্ছে 205 বাইরে থেকে আমাদের হাতে এত সময় কমে আসছে, আমি আলোচনাটাকে আমি সন্দীপন আমাকে একটা কথা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এই ইন্ডিয়া জোটের নেতৃত্ব এখান থেকেই চালিয়ে দেবো, মানে ব্যাপারটা এত সহজ তার কাছে, যেটা রাহুল গান্ধী দিল্লিতে বসে হিমশিম খেয়ে যাচ্ছেন, বা রাহুল গান্ধীকেই সবসময় নেতা প্রেডিক্ট করা হচ্ছে তা নয়, অনেকে বলছেন তারা মনে করছেন খার্গে নেতা, বাট এনিওয়ে কংগ্রেসের কেউ, তারা হিমশিম খেয়ে যাচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় আমি বাংলায় বসেই চালিয়ে দেবো। দেখুন, আজকে কংগ্রেস ইন্ডিয়া জোটের বড় শরিক হিসেবে তাদের যে ভূমিকা পালন করার কথা সেটা তো তারা পালন করতে পারছে না, তারা তো ব্যর্থ হচ্ছে। তাই জন্য বাকি শরিক দলগুলো তারা মনে করছেন যে যেইভাবে বিজেপির বিরুদ্ধে আপোষহীন লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করছে এবং তার মডেলে এক মিনিট তার নেতৃত্বে তার মডেলে একটার পর একটা সাফল্য আসছে, তাই জন্যই তারা চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটের মুখ হোক এবং তার সেই মডেলটাকে ইমপ্লিমেন্ট করে বাকি রাজ্যগুলোতে একইভাবে বিজেপির আগ্রাসন শক্তিকে আটকে দেওয়া যাবে, এটা সবাই বিশ্বাস করছে। আমাদের হাতে খুব কম সময়, আমি শুধু এই প্রসঙ্গে কুণাল ঘোষ যিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি কি বলেছেন এই পার্টিকুলার প্রসঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোটের মুখ হওয়া প্রসঙ্গে, সুভাষিস আপনাকে একটু শুনিয়ে নিয়ে আগে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছেন, তারা তো বাস্তবের সঙ্গে এবং মানুষের আবেগের সঙ্গে সময়ের চাহিদার সঙ্গে একদম সামঞ্জস্যপূর্ণ তারা রাজনৈতিক তাদের পর্যবেক্ষণ বা পছন্দের কথা জানিয়েছেন, বাকিটা নেতৃত্ব ঠিক করবেন। প্লিজ স্নেহায়ন, আমি আপনাকে বলার সুযোগ দেবো সময় থাকলে। হ্যাঁ সুভাষিস, সেটা হলো যে একটা রাজ্যে বিজেপি অলমোস্ট নীল ছিল, সে লোকসভা সিট পেয়েছে 12টা, 18টা পেয়েছিল, এখন 12টা পেয়েছে, আর 77টা সিট এখন 67টা হয়েছে পেয়েছে, যে বিজেপি বেঙ্গলে অলমোস্ট শূন্য ছিল, সেখান থেকে এই হলো হিসেব বাংলায় বিজেপির গ্রোথ। তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করতে হবে যে যথেষ্ট বিজেপি বিরোধী, না এই বাংলায় স্বাধীনতার পর থেকে, এক মিনিট, স্বাধীনতার পর থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি যা করতে পারেননি, শ্যামাপ্রসাদ 33টা সিটে আটকে ছিলেন, এখানে উনি মানে 67টা সিট হয়েছে। এবার আসি শুভেন্দুর কথায়, শুভেন্দুর বলার অধিকার আছে কিনা জানি না, মমতা ব্যানার্জি যা বলছে শুভেন্দু তা বলছে, এদের এখতিয়ারই নেই বলার। সবচেয়ে ঘটনা হলো যে ডাইকোটমিতে ভুগছে নরেন্দ্র মোদী। যেদিন কিনা হাসিনা চলে এলেন সেদিন বললেন যে বাংলাদেশ আলোচনার বিষয় না, আমি 30 সেকেন্ড
তিনি বলছেন উনি এখনো পদত্যাগ করেননি, সুতরাং উনি এখনো প্রধানমন্ত্রী, কিন্তু যেদিন কিনা টেক ওভার করলো উনি সেদিন অভিনন্দন জানাচ্ছে প্রধানমন্ত্রী। এই ডাইকোটমিটা কেন, কিসের জন্য? আমি আবার বলছি প্লিজ, বাংলাদেশ নয়, আর সেই সময়ও নেই। আমি শুধু এই সুভাষিসের প্রশ্নের উত্তরটাই আমি পেলাম না। সুভাষিস, কুণাল ঘোষ বলছেন যে এটা বাস্তবসম্মত রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে আনার কথা হচ্ছে, এটা বাস্তবসম্মত। আচ্ছা আমি উত্তরটা দিই। সংসদে যদি তৃণমূল কংগ্রেসের ভূমিকা দেখা যায় মোদী বিরোধিতায়, পরপর দেখে নিন আপনি তারপরে তারা নেতৃত্ব দেওয়ার যোগ্য কিনা। এক। দুই হলো অ্যান্টাসিডেন্স থেকে তো একটা লোক নেতৃত্ব দেয়, অ্যান্টাসিডেন্স যদি দেখা যায় সে বিজেপির সাথে বারবার ছিল, এখনো ট্যাসিডলি আছে। এক মিনিট আমি আপনাকে আসবো। বিষয়টা হচ্ছে যে বাংলায় যখন বিজেপির গ্রোথ হচ্ছে, শুধু বাংলায় হয়নি, বিজেপির গ্রোথ ত্রিপুরায় হয়েছে, ওড়িশায় হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, তেলেঙ্গানাতেও হয়েছে। সদস্যপদ করে বাড়েনি, না সদস্যপদ বেড়েছে কিনা সেটা আমরা জানি, সে ফিগার মিডিয়া জানে না। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মমতা ব্যানার্জির স্টেটমেন্ট আমি দেখছিলাম না, মমতা ব্যানার্জি বলছে আমি বাংলাতেই থাকতে চাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি উনার দল কি চায়, নাকি উনার দল চাইছে যে উনি দিল্লি চলে যান? আমি দেখুন বলছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চাওয়ার কারণটাই তিনি যে সাথে লড়াই করছেন। আজকে সুভাষিস দা বলছেন যে আমরা নাকি বিজেপিকে জায়গা করে দিয়েছি, তাদের ব্যর্থতা ঢাকার জন্য আজকে এই কথা বলছেন। বলে না নাচতে না জানলে উঠোন বেঁকা, এটা সেটাই প্রমাণ করছে। আমাদের হাতে আপনারা এই বিতর্ক তো আজকেই শেষ হবে না, এই বিতর্ক নিয়ে কথা বলার সুযোগ থাকবে। সুভাষিস, স্নেহায়ন এবং সন্দীপন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। ইন্ডিয়া জোটের এই অভ্যন্তরীণ রাজনীতি বা অভ্যন্তরীণ বিতর্ক যেটা শুরু হয়েছে, এবং আজকে লালু প্রসাদ যাদব মুখ খুলে একটা নতুন মাত্রা যোগ করেছেন, এটা আগামী দিনে কোন দিকে যায় সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে, এবং প্রয়োজনে আমরা এই নিয়ে আবার কথা বলবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ সন্ধ্যায় আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। দেখছিলেন আমাদের এই বিশেষ আয়োজন, আপনারা দেখছেন NK TV বাংলা।